Assalamu alaikum. Welcome to my class. In today's class, I will talk over correct pronunciation, formation of adjective and adverb, uses of some words from a scene passes. তোমরা জানো যে আমি প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে সিন প্যাসেজটা কিন্তু হচ্ছে যা টোটাল অ্যাপ্লিকেশন অফ দ্য গ্রামার, অর্থাৎ সিন প্যাসেজ থেকে তুমি যদি গ্রামারগুলো বোঝার ট্রাই করো তাহলে ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রামাটিক্যাল টপিকস। তাহলে দেখো আমি আজকে পড়াবো হচ্ছে দেখো ইউনিট 2 লেসন 3 সায়েন্টিফিক ব্রেকথ্রুস উই আর ওয়েটিং ফর, এটা আমি আজকে পড়াবো। তো প্রথমে আমি আবার বলে নিচ্ছি, আমরা শিখব কিছু কারেক্ট প্রনাউন্সিয়েশন সিন প্যাসেজ থেকে। এই সিন প্যাসেজের মধ্য থেকে আমরা কিছু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ফরমেশন নিয়ে আলোচনা করব, আর কিছু ইউজেস অফ সাম ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলোর পার্থক্য সম্পর্কে আমরা জানি না, যেমন few, a few, the few, little, a little, the little, economical, economic, thousand, thousands, hundreds। তাহলে এই ওয়ার্ডগুলোর ব্যবহার নিয়ে আমি কথা বলবো। প্রথমেই দেখো আমরা কারেক্ট প্রনাউন্সিয়েশনটা দেখে নিই। এখানে দেখো ইনফান্সি, এখানে কিন্তু খেয়াল করো ইনফ্যান্সি না ইনফান্সি, ইনফা এটা আ সাউন্ড, যার কারণে ইনফান্সি মানে প্রাথমিক অবস্থা, শৈশবকাল। এখানে দেখো পারফেক্ট না পারফেক্ট, দেখো পারফেক্ট। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, পারফেক্টটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন স্ট্রেস হবে এখানে পারফেক্ট। এটা যখন ভার্ব তখন স্ট্রেস দিতে হবে এখানে সেকেন্ড সিলেবলে, সেটা তখন হবে পারফেক্ট। আর যখন ফার্স্ট সিলেবলে স্ট্রেচ হবে তখন এটা অ্যাডজেক্টিভ পারফেক্ট। এখানে দেখো পারফেক্ট, তাহলে ফেক্ট না পারফেক্ট। এটার উচ্চারণ দেখো স্পেস না স্পেস। এটা দেখো কলোনাইজ না খালানাইজ, আ সাউন্ড খালানাইজ। এটা দেখো ফোকাস না ফোকাস না ফোকাস। দেখো ও এটা ও সাউন্ড, তাহলে ফোকাস। তারপর অল্টারনেটিভ না, এটা অল্টারনেটিভ। এখানে দেখো এটা কনসিডার না, এটা কনসিডার। ওকে, আমরা শুদ্ধ উচ্চারণগুলো আমরা শিখলাম। এরপরে আমরা দেখব, তোমরা এই মুহূর্তে যারা লেকচারটা দেখছো বইটা সামনে নিয়ে বসো, নতুন বইয়ের 27 পেজ। সায়েন্স বিজ্ঞান হ্যাজ গ্রোন, যেটা ব্যাপ্তি লাভ করেছে র্যাপিডলি, খুব দ্রুত। ওভার দ্য পাস্ট ফিউ সেঞ্চুরিজ, যে কিছু সেঞ্চুরি হচ্ছে কি 100 বছরে সেঞ্চুরি, তাহলে গত কয়েক শতাব্দী জুড়ে মেকিং থিংস পসিবল, তৈরি করছে থিংস বস্তুগুলাকে পসিবল সম্ভব, দ্যাট ওয়ার ওয়ান্স কনসিডার্ড, যেগুলো একদা বিবেচনা করা হতো কমপ্লিটলি ইম্পসিবল, যেগুলো ছিল অসম্ভব। সায়েন্স হ্যাজ ডান আ লট, সায়েন্স অনেক কিছু করেছে টু কিউর, নিরাময় করতে, মেনি অব আওয়ার ওয়ার্ল্ডলি ট্রাবলস, আমাদের বৈশ্বিক জাগতিক বিভিন্ন সমস্যার সমাধান করতে। বাট ওয়ান থিং, কিন্তু একটা বিষয়, অ্যাবাউট সায়েন্স সম্পর্কে সেটা হচ্ছে ইটস পারফেক্ট, এটা পারফেক্ট না, হ্যাঁ এটা যথোপযুক্ত না, অ্যান্ড নেভার উইল বি, এবং কখনোই এটা হবে না। দ্য রিজন ফর দিস, এটার যে কারণটা হচ্ছে ইজ দ্যাট দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানে সায়েন্সের সর্বশেষ বলতে কিছু নাই। দেয়ার ইজ অলওয়েজ মোর টু ডিসকভার, সব সময় একটা কিছু আবিষ্কার করতে থাকে। আমরা এখন যে বলি যে লেটেস্ট, তার এটার পরেও আরও লেটেস্ট বের হবে, আবার সেটার পরে আরও লেটেস্ট বের হবে, যার কারণে বলা হয়েছে যে সায়েন্সে লেটেস্ট বলতে কিছু নেই, শেষ বলতে কিছু নেই। দেখো প্রথমে এটা হচ্ছে DNA কম্পিউটার। দেখো ইমাজিন হ্যাভিং অ্যান আইপড, তুমি কল্পনা করো
কল্পনা করো হ্যাভিং অ্যান আইপড। আইপড তোমরা জানো যে মোবাইলের মতো যে একটা ডিভাইস, যে তুমি কল্পনা করো এমন একটা ডিভাইস ক্যাপেবল অফ, যেটা সক্ষম হোল্ডিং ধারণ করতে থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছরের হাই ডেফিনিশন ভিডিও, হাজার হাজার বছরের হাই ডেফিনিশন ভিডিও মানে যেগুলোর রেজুলেশন অনেক বেশি। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ভিডিও মোবাইলে তোমরা যখন দেখো যে একদম খুব ক্লিয়ার, এটাকে মানে যত বড় করলেও এটা অনেক ক্লিয়ার থাকে, হ্যাঁ, তাহলে হাই রেজুলেশনটা হচ্ছে এখানে হাই ডেফিনিশন ভিডিও। আর ডিএনএ, তারপর দেখো আর ডিএনএ কম্পিউটার উড মেক সাচ এ ডিভাইস ভেরি পসিবল। তাহলে এক ধরনের ডিএনএ কম্পিউটার এই যে এই ধরনের ডিভাইস, এটা সে সম্ভব করতে পারে। অর্থাৎ এই একটা মোবাইলের মধ্যে বা একটা ডিভাইসের মধ্যে হাজার হাজার বছরের হাই ডেফিনিশন ভিডিওগুলো থাকতে পারে। ডিএনএ ইজ দ্য সাবস্টেন্স। ডিএনএ হলো এমন ধরনের পদার্থ বা উপাদান দ্যাট লিভিং অর্গানিজমস, অর্থাৎ যে মানে জীবিত প্রাণীগুলো, লিভিং অর্গানিজমস জীবিত প্রাণীগুলো এগুলো ব্যবহার করে টু স্টোর রাখার জন্য জেনেটিক ইনফরমেশন। আমরা জানি যে মানুষের মধ্যে যে জিন, এটা হচ্ছে মানুষের তথ্য রাখে, অর্থাৎ বংশগতির, অর্থাৎ একটা মানুষ কেমন হবে, তার চোখ কেমন হবে, হাত পা, অর্থাৎ পুরো শরীর কেমন হবে, এটা তার জেনেটিক ইনফরমেশন তার জিনের মধ্যে আবদ্ধ থাকে। তাহলে এই জন্য এই যে ডিএনএ, তাইলে জিন থাকে হচ্ছে ডিএনএর মধ্যে, তাহলে বলা হয়েছে ডিএনএ ইজ দ্য সাবস্টেন্স। ডিএনএ হচ্ছে এমন একটা উপাদান দ্যাট লিভিং অর্গানিজমস, অর্থাৎ যে জীবিত প্রাণীগুলো ইউজ টু স্টোর, এগুলো ব্যবহার করে টু স্টোর করতে জেনেটিক ইনফরমেশন, অর্থাৎ এই জিনগত যে ইনফরমেশন তথ্য, এই তথ্যগুলা সংরক্ষণ করে। হোয়াট মেক্স ডিএনএ স্পেশাল, এই যে ডিএনএকে বিশেষ কে করেছে, কিসে করেছে, সেটা হচ্ছে ইজ এক্সট্রিমলি এফিশিয়েন্ট, এটা হচ্ছে অত্যন্ত দক্ষ, কার্যকর। হোয়েন ইট কামস টু স্টোরিং ইনফরমেশন, অর্থাৎ স্টোরিং ইনফরমেশন স্টোর করার ক্ষেত্রে, সংরক্ষণ করার ক্ষেত্রে ডিএনএ হচ্ছে এক্সট্রিমলি এফিশিয়েন্ট, সবচেয়ে বেশি কার্যকর। ইন আ লিমিটেড স্পেস, অল্প স্থানের মধ্যে, জাস্ট 1 মিলিগ্রাম অফ ডিএনএ, 1 মিলিগ্রাম অফ ডিএনএ, 1 মিলিগ্রাম ইজ ক্যাপেবল অফ, এটা সে সক্ষম অফ হোল্ডিং ধারণ করতে অল দ্য প্রিন্টেড ম্যাটেরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড, সকল প্রিন্টেড পৃথিবীতে যত বই আছে এই সব বইগুলো প্রিন্টেড ম্যাটেরিয়ালগুলোর যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো যদি ডিএনএ কম্পিউটিংয়ের মাধ্যমে ধারণ করা হয় তাহলে সেটা হবে 1 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম কতটুক দেখো, 1 মিলিগ্রাম হচ্ছে 1 মিলিগ্রাম হচ্ছে 1 × 10⁻⁻6 কিলোগ্রাম। তাহলে দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে মানে 1 কেজির দেখো এখানে দেখো কি 10 লাখ ভাগের 1 ভাগ, দেখো 10 লাখ ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিগ্রাম। তাহলে 1 মিলিগ্রামটা কত ছোট, আর এই 1 মিলিগ্রাম ডিএনএ এটা দিয়ে পৃথিবীর সমস্ত যত বই আছে এই বইগুলোর ইনফরমেশনগুলো 1 মিলিগ্রামের মধ্যে রাখা যাবে। তারপর দেখো ডিএনএ কম্পিউটিং, যে ডিএনএ কম্পিউটিং ইজ কারেন্টলি ইজ ইন ইনফ্যান্সি, এটা ইনফ্যান্সি অর্থাৎ এটা মানে একদম শৈশবকালে রয়েছে, প্রাথমিক অবস্থায় রয়েছে ডিএনএ কম্পিউটিংটা। উইথ প্রোটোটাইপস মানে হচ্ছে মূল অংশ, হ্যাঁ, মূল নমুনা। প্রোটোটাইপ সাবস অ্যাজ মায়া 2, এই যে মায়া 2 এটা হচ্ছে ডিএনএ কম্পিউটিংয়ের একটা প্রাথমিক একটা অবস্থা। অনলি ক্যাপেবল অফ, এটা সক্ষম। শোয়িং দ্য কনসেপ্ট, এই যে ডিএনএ কম্পিউটারের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা শো করতে সক্ষম। ইফ ডিএনএ কম্পিউটিং, যদি ডিএনএ কম্পিউটিং ইজ পারফেক্টেড, এটা যদি মানে যথোপযুক্ত হয়, কম্পিউটার্স উইল বিকাম ক্যাপেবল অফ, তাহলে কম্পিউটারগুলো উইল বিকাম ক্যাপেবল অফ, সক্ষম হবে, অফ হোল্ডিং ধারণ করতে, মাউন্টস অফ ইনফরমেশন, যে অসংখ্য ইনফরমেশন দ্যাট আর হার্ড, যেগুলো
যেগুলো খুব কঠিন টু ইমাজিন বাই টুডিস স্ট্যান্ডার্ড। বর্তমান অনুযায়ী এটা চিন্তা করা অসম্ভব যে ডিএনএ কম্পিউটারের মধ্যে বা যে কম্পিউটারের মেমোরি চিপটা ডিএনএ দিয়ে প্রস্তুত করা হবে সেখানে কত বেশি ইনফরমেশন ধারণ করতে সক্ষম হবে। পার্মানেন্ট মুন বেস। Ever since setting up human habitation in space was first imagined, অর্থাৎ ever since এমনকি তখন পর্যন্ত সেটিং আপ মানুষের হিউম্যান হ্যাবিটেশন মানুষের বসতি স্থাপন করা ইন দ্য স্পেস মহাশূন্যে ওয়াজ ফার্স্ট ইমাজিন, এটা সর্বপ্রথম ইমাজিন কল্পনা করা হয়। কখন কল্পনা করা হয়? ইট ওয়াজ থট, এটা চিন্তা করা হয় দ্যাট যে দ্য মুন উড বি দ্য ফার্স্ট অবজেক্ট, যে চাঁদ এটা হবে প্রথম একটা অবজেক্ট বস্তু টু বি কলোনাইজড, হ্যাঁ, যে মানে উপনিবেশ হবে, মানুষের উপনিবেশ হবে। ইট ওয়াজ ক্লোজেস্ট টু আর্থ সিন্স, যেহেতু এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছে। ইন 1969 সালে when man first walked on the moon, যখন সর্বপ্রথম মানুষ চাঁদে হেঁটেছিল, a permanent colony suddenly appeared, তাহলে একটা স্থায়ী উপনিবেশ হঠাৎ করে দৃশ্যমান হয়, to be very achievable, যেটা খুব দ্রুত অর্জন করা সম্ভব, achievable. However, যাই হোক, for a variety of reasons, বিভিন্ন কারণে, both economical and technical, অর্থাৎ এখানে অর্থনৈতিক বোঝানো হয়েছে, অর্থনৈতিক বোঝানোর জন্য এখানে ইকোনমিক ব্যবহার করা উচিত, এটার ব্যবহার আমি তোমাদেরকে শিখাবো, অ্যান্ড টেকনিক্যাল এবং যান্ত্রিক সমস্যার কারণে দ্য প্রজেক্ট উইল নেভার ট্রুলি অ্যাটেম্পট, এই যে সত্যিকার অর্থেই এই চাঁদে বসতি করার যে চেষ্টা, এটা সত্যিকার অর্থেই চেষ্টাটা করা হয়নি। হাওয়ার, যাই হোক, নাসা কারেন্টলি হ্যাজ প্ল্যান্স, নাসার একটা প্ল্যান রয়েছে টু হ্যাভ ওয়ান কনস্ট্রাক্টেড, যে একটা মানুষের বসতি করবে বাই 2024, অর্থাৎ 2024 সালের মধ্যে নাসা চাঁদে একটা কনস্ট্রাকশন করার পরিকল্পনা করেছে। The European Space Agency has also plans to construct a moon base by 2025, অর্থাৎ 2025 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের যে স্পেস এজেন্সি তারা একটা মুন বেস মানব বসতি করার পরিকল্পনা গ্রহণ করেছে চাঁদে। Japan and India also each have plans to have a base by 2030, অর্থাৎ 2030 সালের মধ্যে জাপান এবং ইন্ডিয়া তারা চাঁদে বসতি করার প্ল্যান করেছে। দ্য বিগেস্ট ব্যারিয়ার, সবচেয়ে বড় যে বাধাটা টু বেস, অর্থাৎ এই যে বসতির জন্য ইজ মানি, সেটা হচ্ছে টাকা। মেনি পিপল, অনেক মানুষ, উইদিন নাসার ইনক্লুডিং বাজ অলড্রিনো এটার মধ্যে অন্তর্ভুক্ত, হ্যাভ ক্রিটিসাইজড, তারা সমালোচনা করেছে দ্য বিল্ডিং, যে কোনো কিছু নির্মাণ করা অব আ মুন বেস, চাঁদের মধ্যে চাঁদে বসতি করার ব্যাপারে সেইং দ্যাট, তারা বলেছে নাসা শুড পুট মোর ফোকাস, নাসার উচিত আরও বেশি ফোকাস দেওয়া অন ডিফারেন্ট ইস্যুস, বিভিন্ন আরও অন্যান্য তথ্যগুলোর উপরে, লাইক ক্লিন এনার্জি। তাহলে ক্লিন এনার্জি হচ্ছে যেগুলো হচ্ছে নবায়নযোগ্য, যেমন বাতাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, তারপর হচ্ছে সমুদ্রের স্রোত দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, সূর্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, এগুলো হচ্ছে ক্লিন এনার্জি। তাহলে আমি সিন প্যাসেজটার যে অংশগুলো পরীক্ষায় আসতে পারে এই অংশটা আমি আলোচনা করলাম। এখানে দেখো ক্লিন এনার্জি আর কিউর ফর ক্যান্সার, এটা তোমরা নিজেরা একটু দেখে নিবা। আর দেখো আমি যে ইনফরমেশনগুলো এখানে দিয়েছি, দেখো ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, এটার উচ্চারণ কিন্তু অ্যাডজেক্টিভ না, এটার উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে ডি হচ্ছে উচ্চারণ হবে না, তাহলে অ্যাডজেক্টিভ। দেখো এখানে দেখো পসিবল, কোনো শব্দের শেষে যদি IBLE থাকে, EVLE থাকে, সেটা সবসময় অ্যাডজেক্টিভ, যার কারণে এটা এখানে অ্যাডজেক্টিভ। এটাও এখানে দেখো অতিরিক্ত ইম যোগ করা হয়েছে, কিন্তু এটাও এখানে অ্যাডজেক্টিভ, দেখো IVLE আছে। আবার দেখো ওয়ার্ডলি, তোমরা জানো যে LY যুক্ত থাকলে কি সেটা অ্যাডভার্ব, সেটা অ্যাডভার্ব না, মূল ওয়ার্ডটা তোমাকে চিন্তা করতে হবে। তাহলে এখানে দেখো ওয়ার্ড হচ্ছে মূল ওয়ার্ড। এখানে দেখো সবসময় তোমাদের মনে রাখতে হবে নাউনের সাথে যদি LY যুক্ত হয় সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের সাথে যদি LY যুক্ত হয় সেক্ষেত্রে সেটা হয় অ্যাডভার্ব।
তাহলে ওয়ার্ডলি শেষে এল ওয়াই থাকা সত্ত্বেও এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর দেখো ক্যাপাবল শেষে এ বি এল ই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে এজন্য এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আবার দেখো জেনেটিক শেষে যদি আইসি থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এফিশিয়েন্ট কোনো শব্দের শেষে যদি এএনটি ইএনটি থাকে সেগুলো অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এটা এখানে অ্যাডজেক্টিভ। আবার দেখো অ্যাচিভেবল, দেখো অ্যাচিভ একটা ভার্বের শেষে এ বি এল ই যুক্ত হয়েছে। আমি কিন্তু এখানে এই সিন প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো আলোচনা করা হয়েছে সেই ওয়ার্ডগুলো নিয়ে আমি আলোচনা করছি। এবার এখানে দেখো ইকোনমিক্যাল, এই যে দেখো কোনো শব্দের শেষে যদি এল থাকে এল থাকে তাহলে সেটাও অ্যাডজেক্টিভ। এই যে দেখো অ্যাডজেক্টিভ। টেকনিক্যাল, এই যে এল আছে এটাও এখানে অ্যাডজেক্টিভ। এএনটি আছে এটাও এখানে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের ফরমেশন নিয়ে আমি আলোচনা করলাম। এবার দেখো অ্যাডভার্বের ফরমেশন নিয়ে আমি আলোচনা করব। দেখো র্যাপিড থেকে র্যাপিডলি, তাহলে র্যাপিড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর এল ওয়াই অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে যার কারণে এটা এখানে অ্যাডভার্ব হয়েছে। আবার দেখো কমপ্লিট আমরা জানি একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কমপ্লিট যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন হবে কমপ্লিট, অর্থাৎ সেকেন্ড সিলেবলে স্ট্রেস হবে। আর যখন এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে তখন কমপ্লিট, তাহলে ফার্স্ট সিলেবল হবে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ কমপ্লিট আর এল ওয়াই যুক্ত হয়েছে, তার মানে এটা তাহলে এক্সট্রিম থেকে এক্সট্রিমলি, তাহলে শেষে দেখো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে। সাডেন থেকে সাডেনলি, হ্যাঁ সাডেন একটা অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে যার কারণে এটা অ্যাডভার্ব। ট্রু থেকে ট্রুলি, কোনো শব্দের শেষে যদি ই থাকে ইটা বাদ দিয়ে এল ওয়াই যুক্ত করতে হয়, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, এটা অ্যাডভার্ব। আবার দেখো কারেন্ট থেকে কারেন্টলি, কারেন্ট একটা অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে যার কারণে এটা অ্যাডভার্ব। তাহলে আমি ফরমেশন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আলোচনা করেছি। এবার কিছু ওয়ার্ড ফিউ, আফিউ, দা ফিউ, এগুলো মনে রাখতে হবে। এই তিনটা ওয়ার্ড সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে। তাহলে দেখো আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এবার এখানে খেয়াল করো ফিউ, দেখো ফ্রেন্ড একটা কাউন্টেবল নাউন, এটা বসছে। এখন শুধু যদি ফিউ হয় তাহলে ফিউ অর্থটা সে কেমন দিবে? অর্থ দিবে হচ্ছে আমার বন্ধু নাই বললেই চলে, এটা সবসময় নেগেটিভ অর্থ দিবে। ফিউ মানে আমার বন্ধু নাই বললেই চলে বা আমার বন্ধু নাই। আর মনে রাখতে হবে এগুলো সবসময় কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। তাহলে ঠিক একইভাবে এ ফিউ মানে খুব অল্প সংখ্যক আছে। এখন আমি যদি বলি আই হ্যাভ আ ফিউ বুকস, তাহলে দেখো ফিউ বুকস একটা কাউন্টেবল নাউন যার কারণে এখানে আ ফিউ বসছে। আর মানে কি অল্প সংখ্যক বুঝিয়েছে। আর দা ফিউ হচ্ছে খুব অল্প সংখ্যক কিন্তু তাদের সবাইকে, যেমন আমার অল্প সংখ্যক বন্ধু আছে তাদের সবাইকে আমি দাওয়াত দিয়েছি, হ্যাঁ, তাহলে এটার জন্য দা ফিউ ব্যবহৃত হবে। লিটল, আমরা কিন্তু এই উচ্চারণটা প্রায় ভুল করি, আমরা বলি কি লিটল না, এটার উচ্চারণ হবে লিটল। তাহলে এখানে দেখো লিটল, দা লিটল, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে সকল নাউনগুলো গণনা করা যায় না তাদের জন্য লিটল, দি লিটল এগুলো ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি আই হ্যাভ little knowledge about কম্পিউটার, তাহলে আমার এখানে বোঝা যাবে যে নলেজ, দেখো নলেজ একটা আনকাউন্টেবল নাউন, এটা গণনা করা যায় না যার কারণে কিন্তু এখানে লিটল বসেছে। তাহলে দেখো লিটল নলেজ, তাহলে দেখো এখানে কিন্তু লিটল আনকাউন্টেবল নাউনের আগে বসছে এবং এটার অর্থ কি একদম আমার কম্পিউটার সম্পর্কে জ্ঞান নাই বললেই চলে, তার মানে জ্ঞান নাই। আর কেউ যদি বলে যে আই হ্যাভ আ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার, তাহলে অর্থ হবে সে কম্পিউটার সম্পর্কে সামান্য কিছু জানে, হ্যাঁ। আর দি লিটল হচ্ছে ঠিক একইভাবে দি ফিউর মতো, অর্থাৎ খুব অল্প সংখ্যক কিন্তু তার সবগুলোই। যেমন আমি যদি বলি গ্লাসের মধ্যে কিছু পানি আছে,
যেতটুক আছে অল্প কিছু পানি ছিল তার সবগুলাই সে খেয়ে ফেলছে, তাহলে এখানে দ্য লিটল সেক্ষেত্রে ব্যবহৃত হবে। এবার দেখো ইকোনমিক্যাল এবং ইকোনমিক, আমরা যে ভুলটা সবসময় করি এখানে বুঝতে হবে ইকোনমিক্যাল আর ইকোনমিক উভয় অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই। ইকোনমিক মানে অর্থনৈতিক, কিন্তু ইকোনমিক্যাল মানে কিন্তু অর্থনৈতিক না। ইকোনমিক্যাল শব্দের অর্থ মিতব্যয়ী। আমরা সব সময় ভুল করে বলি যে মিতব্যয়ী অর্থে আমরা অর্থনৈতিক অর্থে ইকোনমিক্যালকে ব্যবহার করি, তাহলে সোশ্যাল ইকোনমিক, অ্যান্ড এখানে হওয়া উচিত ছিল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল। তাহলে দেখো ইকোনমিক আর ইকোনমিক্যাল এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইকোনমিক্যাল অর্থ মিতব্যয়ী, অর্থাৎ যে ব্যয় কম করে, এটা অর্থ ইকোনমিক্যাল। আমরা এটার ব্যবহারটা প্রচুর পরিমাণে ভুল করি। আর ইকোনমিক অর্থ হচ্ছে রিলেটেড টু অ্যাফেয়ার্স রিলেটেড টু মানি, অর্থাৎ অর্থনীতির সাথে যেটা সম্পর্কিত, অর্থাৎ ইকোনমির যে অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে ইকোনমিক, নট ইকোনমিক্যাল। আর ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়ী, যে খরচ কম করে। এবার দেখো থাউজেন্ডস হলো, এখানে মনে করো সব সময় আমি যখন বলবো 1000 THOUSAND, আমি যদি বলি 2000 THOUSAND, হ্যাঁ এখানে কিন্তু আমি এস দিতে পারবো না, ঠিক যে কোনো নাম্বার এগুলোর আগে ব্যবহৃত হলে তাহলে এগুলো কিন্তু, যেমন আরও যে নাম্বারগুলো আছে টেন্স, হান্ড্রেডস, মিলিয়নস, হ্যাঁ তাহলে দেখো হান্ড্রেডস, হ্যাঁ তাহলে কিন্তু আমি যদি ব্যবহার করি থাউজেন্ডস THOUS, এটা যদি আমি ব্যবহার করি তাহলে অর্থ হবে হাজার হাজার। ঠিক একইভাবে অন্যান্য ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে। তাহলে আমি আশা করি তোমরা আমি আবার বলছি, থাউজেন্ডগুলো তুমি 1000, 2000, 3000 সেক্ষেত্রে তুমি এস ব্যবহার করতে পারবা না, কিন্তু যদি তুমি এস ব্যবহার করো সেক্ষেত্রে অর্থ হবে হাজার হাজার, শত শত, লক্ষ লক্ষ, মিলিয়নস, এইভাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর বিং উইথ মি, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর শোনো, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে HW থাকবে হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমরা 20টা ওয়ার্ডের সিনোনিম সহ লিখে নিয়ে আসবা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফিজ। ইফ ইউ ফেস এনি প্রবলেম ইউ ক্যান কমিউনিকেট উইথ মি। আল্লাহ হাফিজ।